আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, কোনোভাবে তুমি স্কুলে না যাওয়ার কথা ভাবছো না তো? রায়েত আত্মসংযম করে গভীর কণ্ঠে বলল, মোটেও না, আমার পা ব্যথা করছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। মাহিন ভ্রু উঁচিয়ে বলল, ও আচ্ছা, তাও ভালো তোমাকে এখানে দেখা পেলাম। আমি নিশ্চিত ছিলাম তুমি আজ স্কুলে আসবাই না। রায়েত বলল, তার কারণ? ওই যে আজকের সেরেমনি যাবে তো, তাই না? না, আমি এমন সেরেমনিতে যাই না, আজকেও যাব না। মাহিন দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যেও না, অন্তত এখন স্কুলের ভেতর চলো। রায়েত কিছুটা অবাক হয়ে চাইল ওর দিকে, তবে কিছু বলল না। ওরা দুজন সোজা পার্কিং লটে গিয়ে নিজেদের সাইকেল রেখে আসলো, তারপর বড় গেট দিয়ে প্রবেশ করলো। দুজনে নিশ্চুপভাবে হেঁটে চলেছে। মেয়েটার পাশে পাশে হাঁটতে রায়েদের বড় অস্বস্তি হচ্ছে। ইদানিং নতুন কিছু অনুভূতিরা মনের আঙিনায় এসে হানা দিয়ে যায়, যারা একেবারেই নতুন। এসব অনুভূতির সঙ্গে পূর্ব পরিচিত নয় রায়েত। ঠিক চত্বরের কাছাকাছি এসে রায়েত বাম দিকের পথ ধরল। সব সময়ের মতোই ও লাইব্রেরির দিকে যাচ্ছে। মাহিন পেছনে আবার ছুটে আসলো ওকে ডাকতে ডাকতে। রায়েত মনে মনে ভাবল, উফ, তাই তো অবাক হচ্ছি, ও কিভাবে আমার সেরেমনি জয়েন করার ব্যাপারটা নিয়ে আর কিছু বলল না। এই যে এখন ঠিকই বলবে। মাহিন এসে ওর সামনে দাঁড়ালো। রায়েত বিরক্ত কণ্ঠে বলল, দেখো, একবার বলেছি যে সেরেমনিতে, ওকে থামিয়ে দিয়ে। মাহিন বলল, এক মিনিট, আমি তো সেরেমনির কথা বলতে আসিনি। তাহলে? আমি বলছি যে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অথবা তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? রায়েত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, বলল, তুমি হঠাৎ এসবের খোঁজ করছো কেন? কি করবা? আহা, থাকলে আমাকে তোমার আইডি দাও, আমার দরকার। রায়েত কঠোর গলায় বলল, দেখো মাহিন, এসব নিয়ে যদি কোনো গোলমাল করেছো এবং কাউকে দিয়েছো, তাহলে কিন্তু ভালো হবে না, এবং আমার থাকলেও আমি দিব না। মাহিন বলল, আহা, আমি এখন পর্যন্ত তোমার সাথে সম্পর্কিত কোনো কিছু নিয়ে গোলমাল করেছি? বলো করেছি? আর তুমি না আমাকে থ্রেট দিয়েছিলে যে তোমার নম্বর যেন অন্য কারোর কাছে না যায়, সুতরাং সেটা তো রেখেছি, নম্বর আর কারোর কাছে যায়নি। ঠিক আছে, মানলাম সেই কথা রেখেছো, কিন্তু এখন এসব দিয়ে কি করবা? উফ, এত প্রশ্ন করো না, আজকেই জানতে পারবা আমি কি করব। এবং এতে কোথাও কোনো ঝামেলা হবে না, তোমার আইডি লিকও হবে না, এবং এই সম্পর্কে কেউ কিছু জানবেও না। রায়েত গম্ভীর কণ্ঠে বলল, আমি এসব কিছু চালাই না। না, বিশ্বাস হল না। একবিংশ শতকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে একেবারে বিচ্ছিন্ন থাকে, অন্তত ইনস্টাগ্রাম বা ফেসবুকের কোনো একটা আছে। না, এগুলাই শুধু সময় নষ্ট। টুইটারও নেই? না। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল। হোয়াটসঅ্যাপ? এবার রায়েত দীর্ঘশ্বাস ফেলল, বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, হ্যাঁ আমার আছে হোয়াটসঅ্যাপ। মাহিন বিজয়ীর হাসি হেসে বলল, তোমার নাম্বারই তো। হ্যাঁ, তবে মনে রেখো, আমি তোমাকে আগেই বলেছি আমাকে কখনো ফোন করবে না। কখনো না মানে কখনো না। তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে করবাটা কি? মাহিন বিরক্তির চড়ানো কণ্ঠে বলল, আবার তোমার ওভার থিঙ্কিং তোমাকে পেয়ে বসেছে। আমি কখন বললাম আমি তোমাকে ফোন দিব? শুধু স্কুল ওয়াইফাই খোলা রেখো। বলেই হাঁটতে লাগলো। রায়েত উচ্চস্বরে বলল, ওয়াইফাই কেন খোলা রাখবো? এর মানে তো এটা দাঁড়াচ্ছে তুমি আমাকে ফোন দিবা। মাহিন। ততক্ষণে মাহিন দ্রুত হাঁটতে হাঁটতে রায়ের থেকে 15 গজ দূরে এগিয়ে গিয়েছে, আর পেছনে ফিরে চাইল না। রায়েদের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, তারপর ঘুরে আবার লাইব্রেরি বিল্ডিংয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। লাইব্রেরিতে প্রবেশ করে নিচের অন্যান্য বই খাতা বের করে রাখলো। আজকে কোনো ক্লাস নেই এবং স্কুল বিল্ডিংয়ে শিক্ষার্থীদের পাওয়াও যাবে না। সকলেই এখন স্কুল অডিটোরিয়ামে রয়েছে। সেরিমনি
পৌনে 9টার সময় শুরু হবে। রায়েদ ওর পড়ালেখা নিয়ে বসলো। কিছুক্ষণ ফিজিক্স পড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মন বসছে না। ফিজিক্সের কনসেপ্টগুলোর দিকে তাকিয়ে মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কাজেই এরপর ইংলিশ খুলে বসলো, কিন্তু সেটাতেও মন বসানো সম্ভব হলো না। যেই ভাষায় প্রতিনিয়ত কথা বলছে তাও যেন অতি দুর্বোধ্য ঠেকল। অবশেষে বই খাতা বন্ধ করে উঠে দাঁড়ালো। বারবার ওই মেয়েটা মাথার মধ্যে হাজির হয়ে বিরক্ত করছে। দূরে থেকেও পিছুই ছাড়ছে না। বড় মুশকিল তো। বই ভরা সেলফগুলোর পাশ দিয়ে হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো, মাহিন আবার আমার হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবে? আমাকে কেন ফোন করবে ও? যেভাবে বলল ফোন করবে না সেটা স্রেফ এমনিই বলেছে। আসলে ও ফোন ঠিকই করবে। ওই দিনও ওই একই সুরে বলেছি যে। কে বলেছে আমি তোমার জন্য আইসক্রিম আনতে যাচ্ছি? অথচ কি করলো? উফ, আল্লাহ জানে এই মেয়েটা আমাকে কি ঝামেলায় ফেলবে। কিন্তু আমি শুধু ওয়াইফাই অফ রাখলেই কাজ শেষ, ফোন আসবে না। কিন্তু তখন আবার এমনি ফোন দিবে, সেখান থেকে তো আর ওকে ব্লক করে দেওয়া যায়, তবে তা ভালো দেখাবে না। আর সেই দিন যেটা হলো, অবশ্য সেই ব্যাপারটা আমার কাছে এখনও রহস্যই আছে, যে যেদিন প্রথম ও আমাকে ফোন দিয়েছিল তখন ফোনটা রিসিভ করা হয়েছিল। তাহলে কেন ও সবসময় বলে যে আমি এবং লিমের মধ্যে কেউই ফোন ধরিনি? আমার ফোন, আমি জানি ফোন রিসিভ হয়েছে, কমপক্ষে 4-5 সেকেন্ড লাইনে ছিল। তারপরও মাহিনের মুখ থেকে একবারও এটা বের হয়নি যে আমি ফোন ধরেছিলাম। আসলে কি তার কারণ এটা যে ও জেনে শুনেও আমাকে জিজ্ঞেস করতে চায়নি যে ওই কাজ ভাঙার শব্দটা কিসের ছিল? ফোন ধরেছি এটা বললেই তো প্রসঙ্গটা চলেই আসতো, অথচ ও খুব সাবধানে সেটা এড়িয়ে গেছে। ও আসলে কী ভেবে এরকম অদ্ভুত কিছু কাজ করে সেটা তো শুধু ওই বলতে পারে। কতক্ষণ পায়চারি করার পর আবার নিচের চেয়ারে গিয়ে বসলো। তারপর নিচের সেলফোনটা বের করে ওয়াইফাই অন করলো, যদিও ওর অফ রাখার কথা ছিল। তারপর সেলফোনটা টেবিলের ওপর রাখলো। মনের ভেতর থেকে এক অচেনা কণ্ঠস্বর কিছুতেই ওয়াইফাই অফ রাখার অনুমতি দিল না। ভাবলো, দেখা যাক ওর মাথায় কি চলছে। সেরেমনি হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে। এরপর প্রায় আধা ঘন্টার বেশি পার হলো। হঠাৎ রায়েদের সেলফোনটা বেজে উঠল। রায়েদ দেখল হোয়াটসঅ্যাপে তার স্ট্রেঞ্জ গার্ল নামে সেভ করা নম্বর থেকে ভিডিও কল আসছে। মাহিনকে ফোন নম্বর নিয়ে চাই বলুক না কেন, নিচে নম্বরটা ঠিকই সেভ করে রেখেছে। রায়েদ কিছুটা অবাক হয়ে সঙ্গে কিছুটা বিরক্ত হয়ে ভাবল, কি ব্যাপার, এখনো আবার আমাকে ভিডিও কল করেছো? আসলেই পাগল না তো মেয়েটা? একই জায়গায় আছে, কিছু বলতে হলে তখনই বলতে পারতো, এখনও এসে বলতে পারে। আমি হাজারবার মানা করার পরও কল করছে, তাও আবার ভিডিও কল। তাও যা ভালো আমি এখন এখানে আছি। বাসায় থাকা অবস্থায় যদি কল দিত তাহলে কখনো ওকে মাফ করতাম না, কিন্তু আমি এখনও ফোন ধরবো না। ফোনটা বেজেই চলেছে, কিন্তু কল আর কাটে না। রায়েদ দীর্ঘশ্বাস ফেলে ভাবল, সমস্যাটা কি? এই কল ইগনোর করলে কি বেশি সময় ধরে বাজে নাকি? কাটে না কেন? আর না কাটা পর্যন্ত কেমনটা যে লাগে যে অপর পাশ থেকে কেউ অপেক্ষা করে আছে আমার ফোন ধরার, আর আমি দেখেও ফোন তুলছি না। উফ, কি মানসিক টর্চার। ফোনটা বাজতে বাজতে শেষ পর্যন্ত কাটলো। রায়েদ স্বস্তির নিঃশ্বাস ফেলল কি ফেলল না, তার আগেই কয়েক সেকেন্ডের ব্যবধানে পুনরায় বাজতে লাগলো। রায়েদ বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর কল রিসিভ করে ক্যামেরা অফ করে দিল। কিন্তু অপর পাশের ক্যামেরায় মাহিনকে দেখা গেল না। তার বদলে দেখা গেল সারি সারি ছোট ছোট চেয়ার, তার সামনে বড় একটা স্টেজ। আশপাশ থেকে শিক্ষার্থীদের শোরগোল শোনা যাচ্ছে। রায়েদ বলল, মাহিন তুমি? ওর কথা শেষ না হতেই ওপাশ থেকে একটা মেয়ে বলল, আমি মাহিন না, আমি লিমজু। দেখো, মাহিন যাচ্ছে স্টেজের দিকে। আর কিছু মনে করো না, আমি কিন্তু কল দেইনি। মাহিন কল দিয়ে আমাকে ধরিয়ে দিয়ে গেছে। রায়েদ ভ্রু কুঁচকে চাইল, ভাবল, তাহলে এই ছিল ওর মনে? এইভাবে আমাকে সেরেমনির সঙ্গে কানেক্ট করার জন্য এত কিছু করলো। তবুও আমাকে সশরীরে না হলেও ভার্চুয়ালি ঠিকই সেরেমনিতে নিয়ে গেল। এই মেয়ের বুদ্ধির তুলনা হয় না। আন মনেই হালকা প্রসারিত হলো ঠোঁট। লিমচু বলল, ও, এটা তো বলেইনি যে আমাদের আর্টিকেলটা তৃতীয় স্থান অধিকার করেছে। অফ,
প্রথমবার আমরা তৈরি করেছি কিছু, এই পর্যায়ে পৌঁছালাম। মাহিন স্টেজের দিকে গেছে, আমি যাইনি, আমার নার্ভাস লাগে। রায়েত বেশ অবাক হলো, সঙ্গে উচ্ছ্বসিত হলো, তবে মুখের স্বাভাবিক কণ্ঠে বলল। কংগ্রেটস। লিমচুকে কিছু বলতে শোনা গেল না। মাহিনকে দেখা গেল স্টেজের ওপর উঠছে। প্রিন্সিপাল সেলটন কিছু একটা বলে মাহিনকে একটা মেডেল পরিয়ে দিলেন। তারপর মাহিন মাইক হাতে নিয়ে হাসি মুখে বলল। আমি এই স্কুলে নতুন ছাত্রী, এখানে এসেছি তার 1 মাসও না হতেই এমন কিছু একটা পেয়ে যাব ভাবতেও এর ভালোভাবে শোনা গেল না, আবার মৃদুভাবে শোনা গেল। অসংখ্য ধন্যবাদ। সঙ্গে সঙ্গে চারিপাশে করতালির শব্দ শোনা গেল। মাহিন স্টেজ থেকে নেমে গেল। সেখান থেকে সোজা ও ভিড়ের মধ্যে চেয়ার টেবিলগুলোর দিকে এগিয়ে গেল। লিমচু সেদিকে পুরোপুরি ক্যামেরা ঘোরালো না বলেই ভালোভাবে দেখা গেল না, এবং সম্ভবত লিমচু মোবাইল হাতে নিয়ে তালি দিচ্ছে, ফলে সব ঝাঁকানাকা দেখা যাচ্ছে। রায়েত ভাবল, ও হ্যাঁ, আমি ঠিকই ধরেছিলাম। মাহিন এই স্কুলে নতুন, হয়তো ও আমার সম্পর্কে এত কিছু জানেই না, অথবা শুধু মুখে মুখে শুনে অতটা পাত্তা দেয়নি। না হলে কেউ আমার সাথে কাজ করতে কেন রাজি হতো? ভাবতে ভাবতেই মাহিনের কণ্ঠস্বর শোনা গেল। রায়েত চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে ফোনের দিকে দৃষ্টিপাত করল। মাহিন খুব সম্ভবত পাশেই দাঁড়িয়ে আছে, বলছে। লিম লিম লিম, আমাকে মোবাইলটা দাও। লিমের কণ্ঠ শোনা গেল। হ্যাঁ নাও, আমি যাই, ওখানে গিয়ে বসছি, দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে। ক্যামেরাটা নড়াচড়া হলো এবং খটখট শব্দ হলো। তারপর মাহিনকে দেখা গেল। মাহিন হাসি মুখে বলছে। ওপাশ থেকে রায়েত বলল। সমস্যা নাই, উনি আমাকে পরে নিয়ে যাবেন। মাহিন একটু দূরে খোলা করিডোরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে ভিড় এবং হইচই কম। মাহিন উচ্ছ্বসিত গলায় বলল। আচ্ছা, দেখলা তো তোমাকে কিভাবে সেরিমনি অ্যাটেন্ড করলাম? তোমার লাইব্রেরিতে বসেই, কেউ কিছু জানলই না। কেমন লাগলো আমার আইডিয়াটা? রায়েত গম্ভীর কণ্ঠে বলল। ভালোই। মাহিনের মুখ হাসি উধাও হয়ে গেল। বিরক্ত কণ্ঠে বলল। ধ্যাত, তুমি ভালো ছাড়া আর কোনো কমপ্লিমেন্টারি ওয়ার্ড পারো না, নাকি 4 বছর ধরে ব্যবহার না করতে করতে ভুলে গেছো? রায়েত আর কিছু বলার পূর্বেই লাইন কেটে গেল। রায়েত দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসল। মনে অনেক কিছুই আসে, কিন্তু মুখ পর্যন্ত সেসব কথা আসে না। সেলফোনটা টেবিলের ওপর রাখলো, তারপর ভাবতে লাগলো। 1 মিনিট, ও শেষ কথাটা কি বলল? 4 বছর ধরে কমপ্লিমেন্টারি ওয়ার্ড ব্যবহার না করতে করতে ভুলে গেছি। 4 বছর? 4 বছর বললো কেন? ও না, মাহিন তো নিজের বন্ধুদের কাছ থেকে এসব জানতেই পারে, যারা এখানে 8-9 বছর ধরে পড়াশোনা করছে। তাদের কাছে তো কোনো কিছু অজানা নয়। না 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 মিসেস রে, আমি এবার কিছুতেই যাব না। আপনারা আমাকে কি পেয়েছেনটা কি বলুন তো? প্রতিবার সব আমার ওপরেই কেন চাপিয়ে দেন? পার্টনারদের ফোন করতে হবে তো, আরেকবার মনিটর বলে ছাত্রের বাড়িতে অভিযোগপত্র পাঠাতে হবে। আমি পারবো না এসব করতে। শীতল কণ্ঠে বলল মাহিন। মিসেস রেয়ের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে ও। আশেপাশে আর কেউ নেই। অতি দরকার না হলে মিসেস রেয়ের কাউন্টারে ত্রিসীমায় কারো ছায়াও চোখে পড়া কদাচিৎ। মিসেস রে কাউন্টারের অপর পাশ হতে শান্ত কণ্ঠে বললেন। দেখো মাহিন, আমি মোটেও সব কিছু তোমার উপর চাপিয়ে দিচ্ছি না। লিমকে তো ওর অনারেবল পেপার আমি দিয়েছি, আর রায়েত ফোন তুলছে না বলেই তোমাকে বলছি। মাহিন তিক্ত কণ্ঠে বলল। ও তাই? আর আমার কি দায় পড়েছে যে আমি সেখানে যাব? ঠিক আছে, বুঝলাম রায়েত ফোন ধরছে না, তো কি হয়েছে? আপনি যান, মনিটরকে পাঠান। আমাকেই কেন যেতে হবে? মানে আমাকেই প্রতিবার হ্যাংলার মতো ওখানে যেতে হবে? রায়েত নিজে থেকে কয়বার এসছে আমার সাথে কথা বলতে? হঠাৎ করেই মাহিনের মধ্যে এক গাদা সাহস এসে জমা হয়েছে। মিসেস রেকেও আর ভয় লাগছে না, বরং এই মহিলার সাথে আজ একটা বিহিত না করলেই নয়। মিসেস রে দীর্ঘশ্বাস ফেলে বললেন। আমি যেতে পারবো না, আর ডেক্সটারও কোথায় গিয়ে ডুবে মরছে ওই জানে। আর দেখো ডিয়ার, তুমি তো অন্যদের মতো না,
আজ কত বছর পর কেউ আবার ওর সাথে পার্টনার হিসেবে কাজ করলো এবং এত ভালো একটা পজিশনে আসলো। মাহিন তীব্র কণ্ঠে বলল, দেখেন, আমি অবশ্যই অন্যদের মতো না, এজন্যই হয়তো ওর সাথে কাজ করেছি। শুধু নিজের নয়, লিমজুকে দিয়েও কাজ করিয়েছি, কিন্তু আমার ওর পিছে লেগে থেকে কি লাভ? আর এটা ওর অনারেবল পেপার, সুতরাং এটা ও পেলো কি না পেলো সেটা ওর মাথা ব্যথা, আমার নয়। মিসেস রে আবার কিছু বলার পূর্বেই মাহিন চোখ সরু করে চাইল ওনার দিকে। তারপর সন্দেহ চড়ানো কণ্ঠে বলল, আপনার মতলবটা কি বলুন তো? কি চানটা কি আপনি? আমি ওখানে গেলে কি হবে? আমার পেছনে লেগে আছেন কেন? পরিষ্কার করে বলুন। মিসেস রে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, ঠিক আছে শোনো, রায়েতকে কি তোমার খারাপ মনে হয়েছে? না। এক মুহূর্ত দেরি না করেই বলল মাহিন, অবশ্যই না। ও তেমন না যেমনটা ও দেখায়। আমি ওকে 11 বছর ধরে চিনি এবং সব সময় ওর ভালোই চাই। তুমি জানো আমি ওকে কতদিন হাসতে দেখিনি? সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, সবকিছু। ওর কোনো বন্ধু নেই, এটাও তুমি জানো নিশ্চয়ই। কিন্তু এক সময় ছিল, তাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। এখন আর কেউ নেই, কিন্তু ওর সত্যিই দরকার। এবং আমি এতদিন অন্য কেউ যেন ওকে খোঁচাতে না যায় সেদিকে কড়া নজর রাখতাম, কারণ অন্যরা সেভাবে ব্যাপারটাকে নিজের মধ্যে রাখতে পারে না যেভাবে তুমি রাখো। কিন্তু কেউ এমন একজন যদি ওর বন্ধু হয় যে ওকে বুঝবে এবং ওকে ওর মতোই থাকতে দেবে, ওকে খুঁজবে না, ওকে খোঁচাবে না, এমন কাউকেই তো প্রয়োজন। এবং সেটাই তোমার মধ্যে দেখতে পেয়েছি এই কয়দিনে। হয়তো তুমি ওর বন্ধু হতে পারলে ও ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে আসবে। নিজেকে হয়তো সবকিছু থেকে গুটিয়ে রাখবে না, আড়াল করে রাখবে না, যদিও এর জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। একটা মানুষকে বিশ্বাস করে তার সাথে ফ্রি হতে ওর অনেক সময় লাগবে, কিন্তু তা অসম্ভব নয়। মাহিন হাঁ করে চেয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে। কথাগুলো হঠাৎ ওর মনের ভেতরে সেই অন্যরকম অচেনা অনুভূতিগুলোকে নাড়া দিয়ে গেল যেন। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে ধীরে বলল, ওর সাথে আসলে হয়েছেটা কি? আমাকে নিয়ে যখন এত আশা আপনার, তখন এতটুকু কি আমার জানার অধিকার নেই? মিসেস রে ইতস্তত করে বললেন, আছে, অবশ্যই আছে, কিন্তু আমি বলতে পারবো না। মাফ করো। রায় তোমাকে যথেষ্ট বিশ্বাস করতে পারলে তো ও নিজে থেকেই বলবে। আমার তোমার উপর আস্থা আছে। আচ্ছা, অন্তত এটা বলুন, আপনি সেদিন রাতে আমাকে কেন বলেছিলেন ওকে ফোন করতে, যেখানে আপনি নিশ্চয়ই জানেন যে ওকে ফোন করলে ও কতটা বিরক্ত হয়? আমি জানি, তখন দরকার পড়েছিল বলেই বলেছিলাম। এমনিতে স্কুলে থাকা অবস্থায় ওকে ফোন করলে ও তেমন একটা কিছু মনে করে না, কিন্তু অন্য সময় ওকে কখনো ফোন দিও না। মাহিন সাই জানিয়ে আলতোভাবে মাথা ঝাঁকালো। মিসেস রে জিজ্ঞেস করলেন, তো তুমি যাচ্ছ? মাহিন নিশ্চুপ রইল কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এরপর আর কখনো কোনো কিছুর জন্য কিন্তু ওইখানে যাব না আমি, যদি না ও নিজে আমার সাথে কথা বলতে আসে। এই আপনাকে বলে রাখলাম। মিসেস রে মুচকি হেসে বললেন। আমার মনে থাকবে। মাহিন অনারেবল পেপারটা নিয়ে গোমরা মুখে সেখান থেকে বেরিয়ে গেল। এখান থেকে সোজা লাইব্রেরিতে গেল। সকালবেলা হলেও খুব অদ্ভুতভাবে এখন লাঞ্চ ব্রেক চলছে। মাহিন লাইব্রেরিতে পৌঁছে সরাসরি না গিয়ে সেলফের গলি দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সেলফ ঠাসা বইগুলো দাঁড়িয়ে শুধু দেখতেও ভালো লাগে। মাহিন কিছুক্ষণ দাঁড়িয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল, তারপর কোণার টেবিলটার দিকে এগিয়ে গেল। কিন্তু সেলফের আড়াল থেকে বেরিয়ে আসার পূর্বেই দুটো কণ্ঠস্বর শুনতে পেল। ফলে থমকে দাঁড়ালো ও। দুটো ছেলের কণ্ঠ, একজন তো অবশ্যই রায়েত এবং অপরজনের কণ্ঠটা চেনা চেনা লাগলেও ধরতে পারল না মাহিন। হয়তো বুঝতে পারত যদি তারা ইংলিশে কথা বলতো, কিন্তু ওরা অন্য কোনো ভাষায় কথা বলছে। মাহিন সাবধানে সেলফের আড়াল থেকে উকি দিল সেদিকে। দেখতে পেল রায়েত যথারীতি নিচের চেয়ারে বসে আছে এবং ওর পাশের চেয়ারে বসে আছে র্যাবিট। মাহিন আবার ভেতরে এসে দাঁড়ালো, ভাবতে লাগলো, র্যাবিট মানে র্যাবিট রাইডের সঙ্গে কথা বলছে, তাও আবার টার্কিশ ভাষায়।
রায়েদ আবার টার্কিশ পারে? ও হ্যাঁ, রায়েদ তো মুসলিম, তো এটা অসম্ভব নয় যে ও আসলে টার্কিশ। কিন্তু রায়েদ আর কারোর সাথে কথা বলে না, সেখানে স্কুলের টপ ফাজিলের সঙ্গে কথা বলছে, তাও আবার দুজনেরই অন্য একটা ভাষা। র্যাবিট উচ্চস্বরে কিছু একটা বলে উঠতেই মাহিন চমকে উঠল। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে আবার ওকে দিল সেদিন। র্যাবিট কিছু একটা নাটকীয় ভঙ্গিতে বলছে এবং রায়েদের ঠোঁটের কোণে স্মিত হাসি। মাহিন দৃষ্টি ফিরিয়ে নিল, ভাবতে লাগলো, ওরে বাপরে, সম্পর্ক তো মনে হয় খুব ভালো দুজনের। আজ পর্যন্ত আমার সামনে হাসতে দেখলাম না। মিসেস রে তো বললেন রায়েদের কোনো বন্ধু নেই, তাহলে উনি কি র্যাবিটের কথা জানেন না? যাই হোক, উনি যেটা বললেন সেটা অবশ্য খুব একটা ভুল কিছু বলেননি, কিন্তু এটা বলতে সমস্যা কি ছিল যে রায়েদ এমন কেন? ঘটনাটা কি? তাছাড়া এখন বুঝলাম ওনার রায়েদের প্রতি এত সহানুভূতি কেন। উনি সবই জানেন ওর সম্পর্কে। আর রায়েদ যেমন বেশিরভাগ সময় অথবা সব সময় খিটখিটে মেজাজে থাকে, তেমনই মিসেসরেও সব সময় তিরিখ মেজাজে থাকেন। কিন্তু এখন বুঝতে পারলাম মিসেস রের দুনিয়ার দয়া স্নেহ ভালোবাসার সব রায়েদের জন্য। আর আমি রায়েদের সাথে ভালো ব্যবহার করি, অন্যদের মতো আচরণ করি না বলেই উনি আমাকেও পছন্দ করেন এবং আমার কাছে দেখি ওনার অনেক আশা। হঠাৎ কাঠের চেয়ার নাড়াচাড়ার শব্দ ভেসে এলো ওপাশ থেকে। র্যাবিট এতক্ষণে ইংলিশে বিদায় জানালো। ওর হেঁটে যাওয়ার পদশব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আরও 5-6 মিনিট মাহিন সেলফের আড়ালে দাঁড়িয়ে থাকলো। তারপর এমনভাবে বেরিয়ে আসলো যেন ও মাত্র এসেছে। রায়েদ নিজের সেলফোন হাতে নিয়ে গম্ভীর মুখে বসেছিল। র্যাবিট চলে যেতেই মুখে গম্ভীরতা টেনে নিয়েছে যেন। মাহিন অনারেবল পেপারটা টেবিলের ওপর রাখলো। মনে মনে ভাবলো, আচ্ছা, মুশকিল তো। রায়েদকে দেখলেই স্নায়ুর উপর এত চাপ পড়ে কেন? এত অদ্ভুত লাগে কেন? আবার ওর আশেপাশে থাকলে ভালো লাগে। রায়েদ এদিকে দৃষ্টি ফিরিয়ে বলল। ও থ্যাঙ্কস। মাহিন মুখভঙ্গি ভাবলে শিন রেখে মৃদু কণ্ঠে বলল। প্লেজার। বলেই মাহিন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রায়েদ বলল। কি ব্যাপার, আজকে কি তোমার মুড অফ? কোনো কথা না বলে চলে যাচ্ছ যে? মাহিনের হৃৎপিণ্ডে হইচই পড়ে গেল। আরো বেশি অস্বস্তি হতে লাগলো। আবার ঘুরে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল। তোমার কিছু বলার থাকলে বলো। না, আমার কি বলার থাকবে? এখানে এসে কখনো কথা না বলে চলে যেতে দেখিনি, তাই বললাম আর কি। মাহিন টেবিলের ওপর হাতের তালু ছুঁয়ে দাঁড়িয়েছিল। হাতটা সরাতেই একটা পেন্সিল নিচে পড়ল। মাহিন বলল। ও না, আমি তুলে দিচ্ছি। বলেই নিচে ঝুঁকল। রায়েদ তড়িঘড়ি বলল। এই না, দরকার নেই। কিন্তু মাহিন পেন্সিলটা খুঁজবে কি তার বদলে চোখে পড়ল রায়েদ ওর জুতা খুলে রেখে পা দুটো টেবিলের কাঠের তক্তার ওপর তুলে রেখেছে এবং ওর ডান পায়ের পাতার পাশ দিয়ে বেশ খানিকটা কেটে গিয়েছে, যেন কোনো ধারালো বস্তু দ্বারা বেশ গভীরভাবে আঘাতটা বসেছে এবং দেখে মনে হলো না কোনো ঔষধ লাগানো হয়েছে। খুব অযত্নের সঙ্গে শুধু রক্তটা মুছে ফেলা হয়েছে, বাকি রক্তটুকু শুকিয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে খারাপ লাগা থেকে মনকে সংযত রাখতে পারল না মাহিন। রায়েদ মুহূর্তেই ওর পা নামিয়ে ফেলল এবং জুতা পরতে ব্যস্ত হলো। বলল। পেন্সিল খুঁজতে গিয়েছো না গুপ্তধন? এত সময় নিয়ে কি করছো? খোঁজার দরকার নেই। মাহিন তাড়াহুড়ো করে টেবিলের নিচে থাকা অবস্থায় উঠতে গিয়ে মাথায় বাড়ি খেল। রায়েদ উৎকণ্ঠিত গলায় বলল। ইয়া আল্লাহ, তুমি কি করছোটা কি? মাথার যেখানে লেগেছে সেখানে হাত দিয়ে হালকা মালিশ করে মাহিন উঠে দাঁড়ালো। তারপর নিজের ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স বের করলো। হাতে থাকা সেলফোনটা টেবিলের ওপর রাখলো। এরপর টেবিলের অপর পাশে রায়েদের চেয়ারের সামনে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তারপর ফার্স্ট এইড বক্সটা খুলে তুলা ও স্যালাইন সলিউশন বের করলো। মনের মধ্যে উদ্বিগ্নতার দারুণ উদ্রেক ঘটল মাহিনের। রায়েদ ভারী কণ্ঠে বলল। দেখো মাহিন, এসব করার কোনো প্রয়োজন নেই। আমার পা যেমন আছে ঠিক আছে। মাহিন কোনো কথা বলছে না। রায়েদ ফট করে উঠে দাঁড়াতে যেতেই মাহিন কঠিন স্বরে বলল। খবরদার উঠবে না। তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, কোনো ঔষধ ছাড়াই তোমার আঘাত ঠিক হয়ে যাবে? যেন তোমার কোনো বিশেষ শক্তি রয়েছে।
তা তো হবে না, হবে ইনফেকশন। হঠাৎ করেই মাহিনের বড্ড রাগ হলো। কেন হলো তাও নিজেও বলতে পারবে না। রায়েত উঠতে গিয়েও উঠল না, বাধ্য ছেলের মতো বসেই রইল। মাহিনের এরূপ আচরণে রাগ হলো না, বিরক্তও হলো না, বরং অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি তীর তীর করে মনের আঙিনায় ছড়িয়ে যেতে লাগলো। মাহিন রায়েতের পায়ের পাতা শক্ত করে ধরে সেখানে সলিউশনটা ছোঁয়ালো। রায়েত নড়ে উঠল। মাহিন জিজ্ঞেস করলো। ব্যথা লাগছে? রায়েত ইতস্তত করে বলল, না, তাহলে নড়ছো কেন? আমার শ্বশুরই লাগে। মিনমিন করে বলল রায়েত। মাহিনের হাসি পেল, কিন্তু ও হাসি চেপে গিয়ে গম্ভীর মুখভঙ্গি বজায় রাখল। শুকিয়ে যাওয়া রক্তগুলো পরিষ্কার প্রায় হয়ে এসেছে। রায়েত এমন সময় জিজ্ঞেস করলো, তুই জানো সকলে আমাকে কোন চোখে দেখে? এই একটি মাত্র কথা মাহিনের মনে নাড়া দিল। রায়েদের কণ্ঠে অন্যরকম কিছু ছিল বোধহয়। হৃদয় এলোমেলোভাবে চলতে শুরু করেছে। ওর পায়ের দিক থেকে দৃষ্টি না সরিয়েই গাঢ় কণ্ঠে বলল, জানি। তাতে কি আমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে? তাতে কি কোনো পার্থক্য হয়েছে? মাহিন এবার মাথা উপরে তুলে রায়েদের দিকে চাইল, বলল, দৃষ্টিভঙ্গি চাইলেই বদলানো যায়। সকলে যেভাবে তোমাকে দেখতে চায় সেভাবেই দেখে, কিন্তু আমি অন্য সকলের মতো করে দেখতে চাই না। তাহলে তুমি আমাকে ভালো মনে করো? না করার কোনো কারণ আছে? ঠিক আছে, না হয় তাই মনে করো, কিন্তু তবুও আমি তো আর বদলে যাইনি। এতে তো কোনো পার্থক্য হলো না, হয়েছে? মাহিন হালকাভাবে বাঁকা হাসলো, বলল, কি পার্থক্য জিজ্ঞেস করছো? তাহলে শোনো, অন্য যারা তোমাকে খারাপ মনে করে, এড়িয়ে চলে, তারা হঠাৎ করে তোমাকে কাটা স্থানে ঔষধ লাগিয়ে দিতে চাইলে তুমি দিতে? রায়েত নিশ্চুপ রইল। তারপর মৃদুভাবে না সূচক মাথা ঝাঁকালো। মাহিন বলল, এটাই পার্থক্য, যে আমাকে কেন দিলে তা একটু ভেবে দেখো। বলে আবার দৃষ্টি নিচে ফিরিয়ে বক্স থেকে নিউজপরিন বের করলো এবং কাটা স্থানে লাগাতে ব্যস্ত হলো। রায়েত আর কিছু বলল না। মনের মধ্যে গভীর উতাল পাথাল, সব সময় গুছিয়ে চিন্তা ভাবনা করে ও। সেটাও কেমনভাবে এলোমেলো হয়ে গেল নিমেষেই। হঠাৎ মনে হলো, না, মাহিনকে আমি কেনই বা আমার এত কাছে চলে আসার অনুমতি দিলাম? কি আছে ওর মধ্যে? কতদিন পর কেউ আমার জন্য কেয়ার করছে, সেটার লোভই কি ছাড়তে পারলাম না? তবে শুধু এতেই এমন অদ্ভুত অনুভূতির কারণ কি? আগে যখন অন্যরাও আমার যত্ন করত তখনও ভালো লাগতো, তবে এই ভালো লাগা এবং সেই ভালো লাগার মধ্যে পার্থক্য রয়েছে। এই তীব্র ভালো লাগায় অস্থিরতা রয়েছে। মাহিন ওর পায়ে ঔষধ লাগানো শেষ করে ব্যান্ডেড দিয়ে কভার করে দিল কাটা স্থান। এরপর ফার্স্ট এইড বক্সটা গুছিয়ে উঠে দাঁড়ালো। তারপর গিয়ে নিচের ব্যাগে ঢুকিয়ে রাখলো। রায়েত বলল, সেদিন লিমজয় তোমাকে ফোন করেছিল, তাই না? মাহিন ভ্রু কুচকে চাইল, বলল, কোন দিন? সেদিন যখন তুমি একটা আইসক্রিম রেখে গিয়েছিলা এবং যাওয়ার একটা বাহানা খোঁজার জন্য লিমজুকে বলেছিলা কল দিতে তোমাকে, তাই নয় কি? মাহিন অন্যদিকে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ালো। তারপর আবার এদিকে ফিরে বলল, আহ, কে বললো ও ফোন দিয়েছে? আর তোমার এমন কেনই বা মনে হলো? রায়েত বলল, আমার যতদূর মনে হয় তোমার মোবাইলে যেই কলটা এসেছিল সেটা লিমজু দিয়ে সেভ করা আছে। আমার অর্ধেকটা চোখে পড়েছিল। আরে, ওটা তো অন্য কিছু হতে পারে। আর আমি কেনই বা ওর ফোনের বাহানায় সেখানে থেকে বের হব? আর আইসক্রিমটা ভুলবশত ফেলে গিয়েছিলাম। মাহিনের সেলফোনটা এখনো টেবিলের ওপরই রাখা আছে। রায়েত সেটা ফট করে হাতে নিয়ে বলল, সেদিনের কল লিস্ট দেখলেও বোঝা যাবে। মাহিন বাঁকা হেসে বলল। দেখতে পারলে দেখো। রায়েত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পেছনের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর মাহিনের সেলফোনের স্ক্রিনে দৃষ্টি রাখলো। কিছুক্ষণ পর মাহিন জিজ্ঞেস করলো, আরে, আমার ফোন তো লক করা, তুমি করছোটা কি? রায়েত নিরুত্তাপ কণ্ঠে পড়ল, 10 বার ভুল পাসওয়ার্ড দিলে ফোন পার্মানেন্টলি লক হয়ে যায়। এই তো 8 বার ভুল পাসওয়ার্ড দিলাম এখন। ওর কথার মাঝখান দিয়ে মাহিন উৎকণ্ঠিত গলায় বলল, এই না, একদম আমার ফোন পার্মানেন্টলি লক খোলে, কিন্তু খবর আছে তোমার। বলে জানালার সামনে ছুটে গেল।
কিন্তু রায়েদের হাত থেকে ফোনটা নেওয়ার পূর্বেই রায়েদ ফোন শুদ্ধ হাত জানালার বাইরে বের করে ধরল। মাহিন উদ্বিগ্নভাবে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরে আমার ফোন পড়ে যাবে তো। এটা যদি কিছু হয় না তাহলে মা আমাকে আর কোনো ফোনই কিনে দেবে না। দয়া করে ছাড়ো না আমার আইফোন। রায়েদ ভ্রু নাচিয়ে বলল, আইফোন লেটেস্ট মডেল 13 ম্যাক্স প্রো, তাই ফোনের প্রতি এত ভালোবাসা? মাহিন কঠোর গলায় বলল, দ্যাট আইফোন বলে কথা না, যে কোনো ফোনেই তো আর নদীতে শত সহস্র শাপলার মতো ভেসে থাকে না। বলে রায়েদের অপর হাতের বাহু ধরে ঝাঁকাতে লাগলো। রায়েদ বলল, আরে মাহিন, এমন ঝাঁকাঝাঁকি করো না, তোমার মোবাইল এমনি পড়ে যাবে আমার হাত থেকে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল। তারপর মুখ গোছ করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি লিমজুকে বলেছিলাম আমাকে ফোন করতে। শান্তি। রায়েদ মুচকি হাসল এবং হাতটা ভেতরে ফিরিয়ে এনে মোবাইলটা মাহিনের হাতে তুলে দিল। মাহিন নিজের মোবাইল হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর মুখ ভারী করে বলল, তুমি খুব খারাপ কিন্তু। রায়েদ ঠোঁটের কোণে মুচকি হাসিটা ঝুলিয়ে রেখেই বলল। জানি। মাহিন বলল, তুমি সবকিছু এত নজরে রাখবো আমি ভাবিনি। রায়েদ বলল,